আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল লেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা ১৯, ভয়েস বাই আরবি। রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলে ভুলিবার সাধ্য কি? সুখ যায়, স্মৃতি যায় না, ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না, মানুষ যায়, নাম থাকে। চাঁদনি জানলার বাইরে দিয়ে তাকিয়ে আছে। ট্রেন স্টেশন ছেড়ে এসেছে অনেক আগেই। এই জায়গাটাতে বসে আধারকে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিল চাঁদনি। আধার অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কে জানে কেন। যতক্ষণ আধারকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল চাঁদনি। আধার ওর দিকে তাকিয়ে থাকতে পারেনি, তবুও চাঁদনি বাহির থেকে চোখ সরায়নি। ওর চোখ বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে, বারংবার হাত দিয়ে মুছছে। বাতাসের তরে চুলগুলো উড়ছে, বিষাদে পরিপূর্ণ হৃদয়। একটা মানুষের সাথে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু যতবারই তার মুখের বিষ বাক্য আর কালির ড্রাম, নিজের মুখ আয়না দেখেছিস? আমার লেভেলে আসিস তুই? তোর জন্য কতবার আর কতভাবে আমি অপমানিত হব, এসব মনে পড়ে যায়। তখন সে মানুষটার অপমানের কারণ আর হতে চায় না, মন আর ইচ্ছা করে না। কতকাল আর মানুষটাকে অপমান করতো, কতবার বন্ধু মহলের প্রতিবেশীদের কাছে কালোর বউ নিয়ে লজ্জিত হতো। চাঁদনিও তো একটা মানুষ, আর যাই হোক, মানুষের চামড়া গায়ে, অর্থাৎ গায়ে তো ফোস্কা পড়বেই। সে ফোস্কা সরতে তো বহু যুগ পেরিয়ে যায়। কেউ তাকে নিয়ে অপমানিত বোধ করছে, নিচু হচ্ছে, তার পরিচয় পর্যন্ত কারোর সামনে দিতে লজ্জা পাচ্ছে। এ আক্ষেপ, এ অসহায়ত্ব ছেড়ে আসার অসহায়ত্বের চেয়ে কোনো অংশে কম নয়। ও ইট পাথরের শহরের এক বুক স্বপ্ন নিয়েও সংসার করার ইচ্ছা নিয়ে এসেছিল। ফের কারোর টেকেন ফর গ্রান্টেড হতে নয়। যতবার ইচ্ছে করে ভালোবেসে তুলে নেওয়া যায়, আর ইচ্ছা হলেই খেলনার মতো ছুঁড়ে ফেলা যায়। চাঁদনি এতটাই ফেলনা হতে আসেনি। আকিব শিকদার কেবিন বুক করেছিল দুজনের জন্য, তবে কেবিনটা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে। আরেকজন যাত্রী কেবিনটা নিয়েছিল। ক্লায়েন্ট ভুলবশত দুজন যাত্রীকে একই কেবিন দিয়ে দিয়েছে। যদিও সে যাত্রী এখনো এসে পৌঁছায়নি, তবে কিনা আসবে সেটাও জানা নেই। তবে সে যদি আসে তবে তাকে কেবিনের ভাগ দিতে হবে, আর কোনোভাবেই কেবিনের খালি নেই। সে খুব প্রভাবশালী, ক্ষমতাশালী। এসব বলে বলে কালেক্টর বেশ চিন্তায় পড়েছেন। আকিব শিকদার বাহিরে কথা বলতে গেছেন তার সাথে। একা তিনি কেবিনে থাকলে সমস্যা ছিল না, আরেকজনকে না হয় ভাগ দেওয়া যেত। কিন্তু এখন চাঁদনি আছে, যাত্রীর ছেলে। একটা ছেলের সাথে এখন কেবিন শেয়ার করবে তারা, এই নিয়ে ভীষণ বাকবিতণ্ডা চলছে ভিতরেই। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল, তাৎক্ষণিক হুড়মুড়িয়ে আকিব শিকদার ঢুকলেন। চাঁদনি ওনার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি চোখ মুছল, স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলো। আকিব শিকদার ওর পাশে জায়গা করে বসলেন। চাঁদনি জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগে আকিব শিকদার উদ্বিগ্ন স্বরে বলল, কাঁদছিলে আম্মা? না, কাঁদবো কেন? মিথ্যা কেন বলছো? বাবার থেকে কিছু লুকাতে পারবে না তুমি। তুমি বলো, তুমি যেতে চাও না? মন পড়ছে তোমার? এখানে আসার সময় আমার জন্য কাঁদতে কাঁদতে এসেছো, এখন যাওয়ার সময় কার জন্য কাঁদছো? চাঁদি কিছুক্ষণ বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে রইল আকিব শিকদারের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেকদিন ছিলাম তো, সবকিছুর কথা খুব মনে পড়বে। আমার অনেকগুলো বন্ধু হয়েছিল। নতুন বন্ধু? না, সে ছোটবেলার সিনিয়র বন্ধু। না। চাঁদনি মাথা দুপাশে নাড়ালো, বিষাদ কণ্ঠে আওড়ালো, সে আমার খুব ভালো বন্ধু ছিল না। কোনো কালো মেয়ে তার বন্ধু হতে পারে না। মায়াটা একপাক্ষিক ছিল বাবা। সে আমাকে তার নখের যোগ্য মনে করতো না। আমাকে নিয়ে সে ভীষণ সমস্যায় পড়তো। আকিব শিকদারের কপালে ভাঁজ ফেলে তাকালেন, উদ্বিগ্ন স্বরে বলল, মানে? আধার কি করেছে তোমার সাথে? তোমাকে কি বলেছে ও? কিছু করেনি। সে তার সব দায়িত্ব পালন করেছে, তবুও তার কিছুই হয়নি। না, অনেক কিছু। অনেকটা লজ্জা তো ছিল আমাকে নিয়ে। সে বেস্ট কাউকে ডিজার্ভ করতো, সুন্দরী, শিক্ষিত, এলিগেন্ট, আমার মতো কালির জাম আর গাইয়া না। তুমি কেন ওই সুন্দর ছেলের সাথে আমার মতো কালো মেয়ের বিয়ে দিলে বলো? আমার জন্য কি আর কোনো ছেলে পাওয়া যেত না? কেন যোগ্যতা থেকে বেশি পাইয়ে দিতে গেলে? এখন তো আমি একুল-ওকুল দুই কুলই হারালাম। না পাওয়ার যন্ত্রণা তো আমি সহ্য করে নিতাম, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা আমি কিভাবে সইব? আকিব শিকদার কথার খেই হারিয়ে ফেললেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে, ফুঁফিয়ে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব, খুব কষ্ট হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। আধার ভাইকে ছেড়ে চলে এসেছি বলে, না তোমার কাছে ফিরতে পারার খুশিতে? আমার ভাগ্যটা এমন না হলেও পারতো। আল্লাহ আমাকে একটু ফর্সা রং দিলেই পারতো।
অন্তত আমার সংসারটা তো বেঁচে যেত। দেখো কি বোকা আমি, ওই সংসারের জন্য কেঁদে ভাসাচ্ছি যেটা আমার ছিলই না কখনো। কিন্তু ফর্সা হলে অন্তত ওই সংসারটা আমার হতো। আমার স্বপ্ন, আমার আশা ভেঙে যেত না। আল্লাহ আমাকে এই শ্যামলা কেন বানালেন? কেন এত দুঃখ দিলেন আমার কপালে? আমাকে কেন সে ভালোবাসলো না? কেন বাবা, বলো, উত্তর আছে তোমার কাছে? আকিব শিকদার চাঁদনিকে জড়িয়ে ধরতে পারলেন না। চাঁদনি হিসকি তুলে কাঁদছে, কান্নার তরে কেঁপে কেঁপে উঠছে ওর শরীর। ওর কলিজায় এফোড় হুপুড় হয়ে যাচ্ছে। আধারকে ও কখনো নিজের ভালোবাসা দেখানোর সুযোগ পায়নি। এতটা অবজ্ঞা সেটা দেখানো হলে চাঁদনি ছ্যাঁচড়ামোর পদবি পেত। ভালোবাসা দেখানোটা তখন ভালোবাসা হতো না, হতো ছ্যাঁচড়ামো। আকিব শিকদারের মাথায় হাত রাখলেন। উনার বুক কাঁপছে মেয়ের চিন্তায়। আধার আর চাঁদনির মাঝে যে কখনো স্বাভাবিক সম্পর্ক ছিল সেটা ওনার জানার কথা। অন্তত চাঁদনির কথার টোনে সে বুঝতে পারেন তিনি। কিন্তু চাঁদনি যে আধারকে এতটা ভালোবাসতো সেটা কখনোই টের পাননি তিনি। মনে হয়েছিল দিন গড়াতে দুটো মানুষ একসাথে থাকতে থাকতে তাদের মধ্যকার সম্পর্ক গাঢ় হবে। আধার হয়তো কোনোদিন মেনে নিবে চাঁদনিকে, কিন্তু চাঁদনি নিজেই তো থাকতে চাচ্ছে না যেখানে আধার ওকে আসতেই দিচ্ছিল না। আকিব শিকদার বিমর্ষিত কণ্ঠে আওড়ালো, চাঁদ, তুমি আধারের সাথে থাকতে চাও না? চাঁদনির কান্না থেমে গেল। এমন প্রশ্ন আর ব্যাকুল হয়ে পড়ল সে। আকিব শিকদারের দিকে উদ্বিগ্ন স্বরে তাকিয়ে চোখে চোখ চেয়ে বলল, চাই তো, থাকতে চাই, কিন্তু সে চায় না। আধার তোমাকে আসতে দিতেছিল না তো? এর কি প্রমাণিত হয়? সে খুব ভালো অভিনেতা বাবা, খুব ভালো অভিনেতা। তার অভিনয়ের জালে ফেঁসে যাবে তুমি। যখন মায়া বেড়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি বললে তুমি বলো কালো হওয়া তো আমার অপরাধ ছিল না। আমি শেষ হয়ে গেছি বাবা, আমি মরে গেছি। আমার যে দেহটা দেখছো না, সেটা শুধু মাটির শরীরের। এখানে হৃদয় নামের কিচ্ছু বাকি নেই। আমি আর ফিরবো না কখনো। তুমি বলো, আমাকে আর ফিরতে দিবে না? আমার সংসার করা হলো না বাবা। এই এক জীবনে আমি ওই একটা মানুষের নামে কাটিয়ে দেব। আমার জীবনে আর কেউ আসবে না। তবুও এই অপমান, এই গ্লানি আমার কাছ থেকে এই গ্লানি আমার কাছে তাকে ফিরতে দিবে না। আমি প্রতিদিন তার কথার আঘাতে মরেছি। এখন থেকে প্রতিনিয়ত তাকে ছাড়া মরবো, তবুও থাকবো না তার সাথে। একজন ভালো অভিনেতা ভালো প্রেমিক হতে পারে, স্বামী হতে পারে না। আমি তার খেলার পুতুল ছাড়া আর কিছুই ছিলাম না। জানো, কিছু কিছু মানুষ আমাদের ছেড়ে দিতে চায়, কিন্তু তারা নিজে তাগিদে ছাড়ে না। কিন্তু তারা আমাদের সাথে এমন ব্যবহার করে যাতে আমরা তাদের ছেড়ে দিতে বাধ্য হই। তখন কষ্টটাও আমাদের হবে, দোষটাও আমাদের। এই যেমন এখন দুটোরই ভাগীদার হলাম আমি। আকিব শিকদারের বুকের উপর পড়ে কাঁদছে চাঁদনি। অনেকদিন পর বাবার বুকটা পেয়েছে সে কাঁদার জন্য। আধার ওকে কখনো দুঃখ ছাড়া হাসার কারণ দেয়নি। আধার আর রইল কখনো কাঁদায়নি। কাঁদার সাহসা হিসেবে নিজেকে দিয়ে তো দূরের কথা, কাঁদলেই তো ধমকাতো। ওর না কি চাঁদনির কান্না পছন্দ না, অথচ কাঁদার সব কারণ নিজেই বানিয়ে দিত। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। চাঁদনি আকিব শিকদারকে ছেড়ে সোজা হয়ে বসলো। চোখের জল চোখের জলের কারণে চোখ ফুলে উঠেছে। পাহাড় সমান দুঃখ আর নিজের হৃদয়ে চেপে রাখলো সে। ওই ফ্ল্যাটে নিজের এক চিমটি কষ্ট আর আবেগ ও আধারকে দেখায়নি সে। বলতে গেলে পাথর হয়ে থাকতো, অথচ ভেতরে ভেতরে কেমন যেন লাগতো ওর কাছে। ও যেন কতটা ভালোবাসার কাঙাল ছিল, কখনো বুঝলো না ছেলেটা। কতটা তড়পাতো ও আধারের ভালোবাসা পাওয়ার জন্য। আধার কখনো দেখতে যায়নি, নিজের আবেগ জাহির করে গেছে সবসময়। বেলা শেষে ওকে দোষ দিয়ে গেছে। কেউ বুঝলো না ওকে, কেউ না। ট্রেনের দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাত। খুব দ্রুত ট্রেন চলছে, হাঁপাচ্ছে ও। শেষ মুহূর্তে এসে ট্রেন ধরতে পেরেছে। ওর গায়ে একটা ব্ল্যাক হুডি, মাথায় হুডির ক্যাপ কপাল পর্যন্ত টেনে দেওয়া, মুখে মাস্ক খুলে হাতে নিল রাত। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিল। হুডির সাথে আবার মাস্কও পরতে হয়েছে তাকে। মাস্ক পরার স্বভাব নেই ওর, শুধু কেউ যাতে ওকে চিনতে না ফেরে এজন্যই এই পন্থা অবলম্বন করা। পরিস্থিতি ভালো না, নির্বাচনের আগে তো একটুও না। রাজনৈতিক দলগুলো উন্মাদ হয়ে পড়েছে ওর পিছনে। কি একটা অবস্থা! বেরিয়ে যে বডিগার্ড ছাড়া ট্রেনে উঠবে সে শান্তিটুকু নেই। সুহাস অনেক আগে আসতে চেয়েছিল। ছেলেটা ওর পাশ ছাড়ে না কখনোই, সারাক্ষণ ওর পায়ে পায়ে থাকে। ওর আগে ছেলেটা এসে দাঁড়িয়েছিল সে বিকাল থেকে, অথচ ওর বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে গেল। রাত হাঁটা ধরল, কেবিন খুঁজতে থাকলো নিজের।
তাড়াহুড়োয় ভুলবকিতে উঠে পড়ল কি না কে জানে। ভাগ্যক্রমে কালেক্টরের সাথে দেখা হয়ে গেল ওর। এক্সকিউজ মি, এই কেবিনটা কোন দিকে আমি আসলে বুঝতে পারছি না। এই প্রথমবার ট্রেনে উঠল রাত, প্রথমবারই সব উল্টে পাল্টে যাচ্ছে ওর সাথে। কালেক্টর টিকিট হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আসুন আমার সাথে। আবার থেমে বলল, এটা তো একজনে বুক করে ফেলেছে স্যার। হোয়াট? এটা আমি বুক করেছি, টিকিট আছে আমার কাছে। সরি স্যার, এই কেবিনটা নিয়ে একটু সমস্যা হয়েছে। ভুলবশত একটি কেবিন দুজনকে দেওয়া হয়েছে। রাত কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ঠিক আছে, অন্য কেবিন ম্যানেজ করে দেন। অন্য কেবিন খালি নেই, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি আপনাকে। রাতের রাগ লাগলো অসম্ভব। আশ্চর্য, ও কেবিন বুক করছে না, অনেক কোনোদিন ট্রেনে চড়েনি, সিটে করে কি করে যাবে ও? গম্ভীর স্বরে বলল, আপনি আমাকে কেবিন দেবেন, না আমি অথরিটির সাথে যোগাযোগ করব? স্যার প্লিজ একটু বোঝেন, আপনি আমাকে বোঝেন, কেবিন ছাড়া আমার যাওয়া সম্ভব না। আচ্ছা, আপনি শান্ত হন, আপনি দেরি করে এসেছেন, যারা আগে এসেছে তাদের কেবিনটা দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলতে হবে আমাকে। ঠিক আছে, আমাকে যে কোনো একটা কেবিন দিলেই হচ্ছে। কেবিন নিয়ে কি সমস্যার সমাধান হয়েছে? আকিব শিকদার তাকালেন চাঁদনির দিকে। চাঁদনি বাহিরে তাকিয়ে আছে। ও ভাব ওভাবেই প্রশ্ন করছে। অনেকক্ষণ তাদের মধ্যে কোনো কথা হয়নি। সে যাত্রী যদি আসে আমাদের কেবিন শেয়ার করতে হবে। চাঁদনি দ্রুত ফিরল আকিব শিকদারের দিকে। বিমর্ষতে কণ্ঠে বলল, একটা ছেলের সাথে কেবিন শেয়ার করতাম? 6 ঘন্টা বাবা, সিরিয়াসলি? আমার ঘুম পাচ্ছে, আমি বসে যেতে পারবো না। চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, নিশ্চিন্তে ঘুমাও। তুমি একটু কেয়ারফুলি কেবিন বুক করবা না? আমি কোনোদিন ট্রেনে চড়েছি আম্মা, আর কেয়ারফুলি আমি কেন বুক করব? এটা যারা টিকিট কনফার্ম করেছে তাদের দোষ। ধুর, এর চেয়ে ভালো গাড়ি করে চলে যেতাম। ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিয়ে গিয়ে যে এমন হবে কে জানতো। তুমি চিন্তা করো না, আমরা কেবিন শেয়ার করবো না। হুম। দরজায় ঠকঠকানি আওয়াজ শুনে আকিব শিকদার দরজা খুলে বাহিরে গেলেন। কালেক্টর বড্ড অনুনয় করে বলল, স্যার, অন্য যে যাত্রী এসেছে তিনি এই কেবিন বুক করেছিলেন, জানি আমাদের দোষ, তারপরে যদি একটু স্যাক্রিফাইস করেন। আমি কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, দুঃখিত। যদি আমি একা হতাম ওনার সাথে কেবিন শেয়ার করতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ভেতরে আমার মেয়ে আছে, এবং আমার মেয়ের সেফটির কথা ভেবেই আমি কেবিন নিয়েছি। সেখানে একটা যুবক ছেলেকে আমি আমাদের সাথে রাখতে পারি না। রাত বুকের সাথে দুহাত গুজে দাঁড়িয়েছিল, বিরক্তিতে সর্বাঙ্গ তার তেতে উঠল। একটা জঘন্য দিন। আজকের দিনটা কিছুটাই ঠিকঠাক হচ্ছে না। রাত তালমিল পাকিয়ে সাহসা বলে দিল, আমিও কারোর সাথে কেবিন শেয়ার করতে পারবো না। আকিব শিকদার তাকালেন ওর দিকে। লম্বা একটা ছেলে, কপাল পর্যন্ত হুডি টানা, চোখে মুখে গম্ভীর ভাব। কালেক্টর বেশ সমস্যায় পড়ে গেল। মানুষ কেবিন নেওয়ায় প্রাইভেসির জন্য নয়তো সিট নিতেই পারতো, এখন উনি আরেকটা কেবিন কোথা থেকে এনে দিবেন? আকিব শিকদার ফট করে বলল, তুমি একা একটা ছেলে, তোমার কেবিন লাগছে কেন? সিটে করে যাও, তোমার কিসের প্রাইভেসি? রাত কপালে ভাঁজ ফেললেন। আজব তো, এখন কিসের প্রাইভেসি ওনাকে বলতে হবে? তবুও বেয়াদবি না করে স্বাভাবিক স্বরে বলল, আমার আমার ট্রেনে চড়ার অভ্যাস নেই আঙ্কেল, আর প্রতিটি মানুষেরই কিছু নিজস্ব প্রাইভেসি থাকে। এখানে তো জেন্ডারের পার্থক্য নেই, মেয়েদের প্রাইভেসি থাকতে পারে, ছেলেদের থাকতে পারে না। আকিব সিং তার কিছু বললেন না। কালেক্টর হাল ছেড়ে দিয়ে বলল, কে ক্যাবিনে থাকবেন সেটা আপনারাই ডিসাইড করেন। চলে যেতে নিলে রাত বাধা সাধল। শেষাক্ত কণ্ঠে বলে উঠল, আমাকে একটা জায়গা করে না দিয়ে আপনি গা ছাড়াভাবে চলে যেতে পারেন না। আপনার চাকরি চিন্তা করুন, এতটা ভোগান্তি তো আমি ডিজার্ভ করব না। কালেক্টর মাথায় হাত দিয়ে বলল, আপনারা একটু কম্প্রোমাইজ করেন না ভাই, তাহলে তো হয়। কেবিন শেয়ার করলে কি সমস্যা? আকিব শিকদার বলল, অনেক সমস্যা, আপনাকে বলতে হবে? আঙ্কেল, কেবিনটা আমিও বুক করেছি। সো হোয়াট? তুমি আগে আসতে পারোনি, কিন্তু আমার কাছে এই কেবিনের টিকিট আছে। কিন্তু আগে তো আমরা এসেছি। আশ্চর্য, আপনি বারংবার একই কথা বলছেন কেন? রাতের মন চাইল কালেক্টরের মাথা ফাটিয়ে দিতে। অনেকটা সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আকিব শিকদার হার মানলেন। রাতও বাধ্য হয়ে কেবিন শেয়ার করলো, নয়তো 6 ঘন্টা সিটে বসে যাওয়া সম্ভব নয়। চাঁদনি উদাস হয়ে বসেছিল, তখনই আকিব শিকদার রাতকে নিয়ে কেবিনে ঢুকলেন। চাঁদনি হকচকিয়ে তাকালো। আকিব শিকদার প্রথমেই ওর কাছে এসে নরম স্বরে বলল, আমাকে ওনার সাথে কেবিন শেয়ার করতে হবে চাঁদ, এছাড়া উপায় নেই আর। চাঁদনি চোখ তুলে তাকালো রাতের দিকে। চাঁদনি অসম্ভব অবাক হলো, রাত নির্লিপ্ত, মুখে ভাবের লেশমাত্র নেই। চাঁদনি ফিসফিস করে বলল, এটা কি করে পসিবল বাবা? আমি একটু অ্যাডজাস্ট করো আম্মা, ছেলেটা কোথায় যাবে? মানবতা বলেও তো একটা কথা আছে, যদি ছেলেটা আসার পর আমরা আসতাম তাহলে? তাহলে বলছি আমরা এই কেবিনে থাকতে চাইতাম না।
ওহ, ওকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে বলল। রাত কাঁধের ব্যাগটা সিটে রেখে অন্য সিটে বসলো। ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে শুরু করলো। চাঁদনি বাঁকা চোখে তাকিয়েছিল ওর দিকে। ওকে চেনেনি ছেলেটা? কতবার তো দেখা হলো। না, ওকে হয়তো চিনতে পারেনি, বা ওকে চেনার কোনো বড় বিষয় না। ওকে মনে রাখা তো কোনো ব্যাপারই না। কিন্তু অনেকবারই তো দেখা হয়েছিল। উফ, এই ছেলেটার সাথে যতবারই দেখা হয় ততবারই শনির দশা নেমে আসে চাঁদনির কপালে। শেষবার তো মারও খেতে হয়েছিল। এবার কি হবে কে জানে। চাঁদনি আবারও জানলা দিয়ে বাইরে তাকালো। আবার মোবাইলটা হাতে নিয়ে দেখলো আধার মেসেজ লিখেছে। লিখেছে, তুই কি মনে করেছিস হ্যাঁ, তোর জন্য মরে যাবো আমি? বেশি খুশি হোস না। এক্সাম শেষ হলে আমি কি গ্রামে যাব না? তখন তোর কি হবে ভেবেছিস? আমার কথা যে অমান্য করলি সেটার শাস্তি কেমন হবে সেটা ভেবে দুঃখ পাওয়া উচিত ছিল তোর। চাঁদনি ব্যঙ্গ করে হাসির ইমোজি পাঠালো। আধার দ্রুত সিন করে রিপ্লাই দিল, তোর কথা খুব মন পড়ছে আমার রে চাঁদনি। চাঁদনি আবার হাসির ইমোজি পাঠালো। আধার লিখলো, সিরিয়াসলি? মিথ্যা বলছি না, খালি খালি লাগছে অনেক। অ্যাপার্টমেন্টে যেতে ইচ্ছা করছে না। কেন তুই চলে গেলি? চলেই যদি যাবি আসলি কেন? মায়া লাগিয়ে দিয়ে চলে যাচ্ছিস? বেইমানের ঘরে বেইমান, আল্লাহ মাফ করবে না। চাঁদনি রিপ্লাই না করে ফোন রেখে দিল। ওর কি কম মনে পড়ছে? ওর কষ্ট হচ্ছে না? আধার শুধু নিজেরটাই দেখছে, ওর যন্ত্রণা দেখার প্রয়োজন বোধ করছে না। আকিব শিকদার কিছুক্ষণ নিশ্চুপ দেখলেন রাতকে। মনোযোগ দিয়ে উপন্যাসের বই পড়ছে সে। কথা বলবে না ভেবে ওর ডেকে নাম জিজ্ঞেস করলো, তোমার নাম কি? রাত এক পলক তাকিয়ে আবার বইয়ের পাতায় মনোযোগ দিয়ে বলল, আবরার এহসান রাত। চট্টগ্রামে কোথায় থাকো তুমি? চারিয়া। বাহ, চারিয়ার ছেলে তুমি? আমাদের বাড়ি হাটহাজারী। রাত বই বন্ধ করে আকিব শিকদারের দিকে তাকালো। মিষ্টি এসে বলল, একই এলাকার মানুষ? একই এলাকায় না, তবে কাছাকাছি। পড়াশোনা শেষ তোমার? কি করছো এখন? হুম, ব্যবসা করছি। রাত মিথ্যা বলল। রাজনীতি করে সেটা বলতে মুখে বাদে ওর। কেমন একটা যেন নিজেকে মনে হয়। রাজনীতি এটা কোনো প্রফেশন হলো? চাঁদনির বিরক্ত লাগলো। আশ্চর্য, ওর বাবার এসব জেনে কাজ কি? এই একটা সমস্যা ওর বাবার, যখন তখন একটা মানুষের সাথে খোশ গল্পে মেতে ওঠে। আশেপাশের মানুষটার বিরক্ত হবে কিনা সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। রাত যদি বিরক্ত হয় এমনিতেই, যে তো ছেলেটা অহংকারের শেষ নেই। চাঁদনি মুখ বাঁকালো। পরিবারে কে কে আছে তোমার? অনেকেই। আম্মু, নানু ভাই, দাদু ভাই, ছোট ভাই আর বোন। বাবা নেই? রাত মলিন হেসে বলল, না। আকিব শিকদারের মায়া লাগলো। আহারে, বয়স কতই বা হবে ছেলেটার, এই বয়সেই বাবা নেই। রাত দোটানায় পড়ল। তার থেকে পাল্টা প্রশ্ন কি করবে কিনা। ভদ্রতার খাতিরে ও মানুষটার থেকে তার ভালো মন্দ সম্পর্কে পাল্টা প্রশ্ন করা উচিত। রাত ভদ্রতা দেখালো না, আবারও বই পড়ায় মনোযোগ দিল। জানি ফিসফিস করে বলল, ওনার থেকে সব জিজ্ঞেস করছো কেন? ওনার 14 গোষ্ঠীর খবর নিয়ে তোমার লাভ কি? আশ্চর্য। ভালো মন্দ জিজ্ঞেস করবো না? একসাথে যাচ্ছি সবাই। না, করবে না। আকিব শিকদার ফোঁস করে শ্বাস ফেলে সম্মতি দিলেন। রাত ছোট ছোট করে তাকালো চাঁদনির দিকে দেখলো। আকিব শিকদারের উদ্দেশ্যে বলল, আপনার মেয়ে? হ্যাঁ। আমি আপনি আমার সাথে কথা বললে ওর সমস্যা কি? ও মনে করেছে তুমি বিরক্ত হচ্ছ, এজন্য কথা বলতে মানা করেছে। বোঝোই তো আজকালকার ছেলেমেয়েরা তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, বড়দের সাথে কথা বলার সুযোগ কই তাদের। কিন্তু আমি বিরক্ত হচ্ছি না, আপনি আমার সাথে কথা বলুন, আর ওকে বেশি বুঝতে মানা করুন। নাক ফুলিয়ে মুখ ঘোরালো চাঁদনি। আকিব শিকদার সন্তুষ্ট হয়ে হাসলেন, প্রশংসা করে বললেন, তুমি খুব ভালো ছেলে। একদমই না। সত্যি। কিভাবে বইয়ে ডুবে থেকেও এত সুন্দর করে উত্তর দিচ্ছে আমার প্রশ্নের। রাত হাসলো। বাইরে থেকে আসা দমকা বাতাসে গায়ে শীতকাটা দিয়ে উঠল চাঁদনির। ওর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শীতের পোশাক পরতে একটু ভাল লাগে না ওর। এজন্য অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগলেও সহ্য করে নিচ্ছিল। এবার ব্যাগ থেকে বের করলো একটা শাল, গায়ে জড়ালো। অন্যমনস্ক হয়ে আকিব শিকদারের বাহুতে মাথা রাখলো। আকিব শিকদার এক পলক তাকালো ওর দিকে। চুলে হাত বুলিয়ে বলল, খারাপ লাগছে আম্মা? হুম, ঘুম পাচ্ছে। চাঁদনি হামি তুলল। আমার কাঁধে মাথা রেখে ঘুমাও, কিছু খাবে? না। আকিব শিকদার এক হাতে জড়িয়ে নিল ওকে। চাঁদনি ঘুমাতে চাইল না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছে ওর, কিন্তু চোখ দুটো জ্বালা করছে ভীষণ। কাল রাতে ঘুমায়নি, শেষ রাতের দিকে ঘুমিয়েছে। আধার পুরো রাত ওকে নিজের সামনে বসিয়ে বুঝিয়েছে এখন যদিও আকিব শিকদারের সাথে চট্টগ্রামে চলে যায় তাহলে কতটা ক্ষতি হবে ওর। পড়াশোনার ক্ষতি হবে, অ্যাডজাস্টমেন্টে ক্ষতি হবে, অ্যাটেন্ডেন্স মিট যাবে, আরও কত কি।
ওকে মিস করতে করতে আবার আধার ফেলও করতে পারে, দুজনেরই ক্ষতি। এর চেয়ে এক্সাম শেষে আধারের সাথে আসলেই বেশি লাভ। যদিও কি লাভ সেটা আধার অতটা ব্যাখ্যা করতে পারেনি। অতঃপর অনেক কনভিন্স করার চেষ্টা করেছে চাঁদনি, কিন্তু এই তো চাঁদনি চলে এলো। দুজনের ঘুমের 12টা বাজিয়েছিল, শুধু শুধু দুজনের ঘুমের 12টা বাজিয়েছিল ছেলেটা। শেষ রাতের দিকে ঘুমিয়েছেও, চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো চাঁদনি। আচ্ছা, ছেলেটা ওকে সত্যি মিস করছে তো? ওর কথা মনে পড়ছে আধারের? খালি খালি লাগছে সত্যি? অনুশোচনা হচ্ছে? না সবই মিথ্যা? আধার তো নাটকবাজ। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো চাঁদনি। আধার অ্যাপার্টমেন্টে ফিরল রাত 10টায়। ওর একটু ফ্ল্যাটে আসতে ইচ্ছা করছে না। এখানে চাঁদনি নেই। ওর গিয়ে চাঁদনিকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখতে পাবে না। টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে হবে না। চাঁদনির সাথে খুব বেশি কথা হয় না ওর। মেয়েটা কথাই বলতো না ওর সাথে। তবে যখন কথা হতো তখন কথাদের আর ইতি ঘটাতো না। তবুও চাঁদনি চোখের সামনে থাকতো 24 ঘন্টা, না হয় 7 ঘন্টা। সোফার উপর বেলকনিতে বসে থাকতো মেয়েটা। আধার কতবার যে উকি দিত ওকে দেখতো, ওর ভালো লাগতো যে বাড়িতে একটা মানুষ আছে। ওকে দেখেই শান্তি লাগলো, মনে হতো ও একা না। কিন্তু এখন এখন তো ও আবার একা হয়ে গেল। আবারও আগের মতো নিজের বলতে ঢাকা শহরে আর কেউ রইল না। বুকের মধ্যে কিসের যেন হাহাকার শূন্যতা। আধা ড্রয়িং রুমে লাইট জ্বালালো, খালি সোফার উপর বসে কোলের উপর কুশন নিল, আবার উঠে সিঁড়ি বেয়ে গেল চাঁদনির রুমে। এতটাই কষ্ট লাগছিল, এখন রাগ হচ্ছে। বেয়াদব একটা! কতবার কতবার করে চাঁদনিকে থেকে যেতে বলেছে, কিভাবে রিকোয়েস্ট করেছে, হাত ধরে পর্যন্ত বলেছে। মেয়েটা থাকলো না, পাথর একটা। ও হলে জীবনেও যেতে পারতো না। কত ছ্যাঁচড়ামি করলো ও চাঁদনির সাথে এ যাবৎ। শুধু কথা শুনিয়েছে, এটা মনে রেখে দিল। অথচ কতবার নিজের কাছে ওকে আগলে রেখে রাখতে চেয়েছে, সেটা তো দেখলো না মেয়েটা। আধার নিজেকে ছেঁচড়া উপাধি দিল। চাঁদনির আলমারি খুলে দেখলো বেশিরভাগ ড্রেস চাঁদনি নিয়ে গেছে, শুধু কয়েকটা সাদা ড্রেস রেখে গেছে। এগুলো আকিব শিকদার এনেছিল চাঁদনির জন্য। আধার একটা ড্রেস হাতে নিল, কান্না পেলে ওর, কিন্তু কাঁদলো না। ও কোনোদিনই কাঁদেনি কারোর জন্য। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। হয়তো ওর বাবা অনেক ডিসিশন চাপিয়ে দিয়েছে ওর উপর, তবুও মুখ ফুটে কিছু বলার আগেই পেয়ে যেত। কাদার সুযোগ আসেনি কোনোদিন ওর জীবনে এ পর্যন্ত। ওর কিন্তু এ পর্যায়ে ওর খুব কষ্ট হচ্ছে। একবার চাঁদনিকে সাদা ড্রেস নিয়ে কথা শুনিয়েছিল, শুধুমাত্র একবার। এরপর থেকে মেয়েটার কখনো সাদা ড্রেস পরেনি, অথচ সাদা ড্রেস পরলে ওকে সত্যি অনেক সুন্দর লাগতো। কত পছন্দ ছিল চাঁদনির সাদা ড্রেস। উফ, এমন কেন করলো ও? কেন? কিসের এত ক্ষোভ ছিল ওর ছোট্ট মেয়েটার প্রতি? কার রাগ ঝাড়ত ও? আধার ড্রেসটা রেখে দিল আগের জায়গায়। এলোমেলো পায়ে এসে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। কোথা থেকে চ্যাম্প দৌড়ে আসলো ওর কাছে। আধার জড়িয়ে ধরলো ওকে, ঢোক গিলে বলল, ইউ মিস হার চ্যাম্প? তোরও ওর কথা মনে পড়ছে? চ্যাম্প উত্তর দিল না। অবুঝ প্রাণীটা কি উত্তর দেবে? চাঁদনি তোকে বের করে দিতে বলেছিল, আমি ওকে বেরিয়ে যেতে বলেছিলাম, কথার কথা বলেছিলাম। মেয়েটা সিরিয়াস নিয়ে নিল, চলে গেল আমাকে ছেড়ে। ও আমাকে কোনোদিনই ভালোবাসেনি, বুঝেছিস? এমনই শুধু মুখে বলতো। ছোটবেলায় সবসময় ওর পক্ষ নিতাম তো, তাই বোধহয় আলাদা একটা টান ছিল। নয়তো ভালোবাসার মানুষকে ছাড়া যায়? আমাকে দেখ, আমি তো পারলাম না ওকে ছাড়তে। আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? বাসি বোধহয়। এজন্যই তো এমন লাগছে। তোর মতো আমারও কেউ নেই, থাকেও না। চাঁদনিও চলে গেল। চ্যাম্প ওর গা ঘেঁষে বসলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কিছু একটা লাল লাল রঙের কাঁচের চুড়ি বের করলো আধার। এগুলো চাঁদনির বন্ধুরা দিয়েছিল ওকে। চাঁদনি সেন্সলেস হওয়ার পর হাত থেকে খুলে ড্রয়ারে রেখেছিল। শাড়ি জ্বালিয়ে দিলেও চুড়িগুলো কেন যেন ভাঙতে ইচ্ছা করেনি। চাঁদনি হয়তো কখনো খেয়াল করেনি, খেয়াল করলে এভাবে ফেলে যেত না। ওর বন্ধুর দেওয়া অমূল্য রতন নিয়ে যেত। বন্ধু বলতে পাগল ছিল যে, শুধু পাগলামোটা ওর জন্যই কোনোদিন ছিল না। আধার কিছুক্ষণ নিশ্চুপ হয়ে মনোযোগ চেয়ে থাকলো চুড়িগুলোর দিকে। আচমকা হাতের মুষ্টির ধর চেপে ধরলো, ভেঙে এক টুকরো গেঁথে গেল হাতের তালুতে। রক্ত গড়িয়ে পড়লো মেঝেতে। আধারের ব্যথা লাগলো না, ওর কেমন যেন লাগছে, কোনো অনুভূতি হচ্ছে না। বিছানার উপর মাথা রেখে বিষাদময় কণ্ঠে আওড়ালো, চাঁদ, আমি যখন তোকে তোর কমতি নিয়ে কথা শোনাতাম, তোর বুকে এভাবে রক্তক্ষরণ হতো, আমি দেখতে পেতাম না কেন? তুই সত্যি চলে গেলি, আমাকে মুক্তি দিয়ে গেলি। ওই যে বলতি সবসময়, আমি তো মুক্তি চাইনি। খুব অসহায় লাগছে রে নিজেকে। কিভাবে যে মিস করছি আমি তোকে। এখন বোধহয় তুই চট্টগ্রামে পৌঁছাসনি, অথচ এই সময়টুকু আমি একা থাকতে পারছি না। 1 মাস কি করে থাকবো? কি করে? একবারে ভাবলি না তুই? ছি, শেষমেশ ফেল টুসের তকমা লাগাবি আমার গায়ে?
এত বিরহ নিয়ে ভালো পরীক্ষা দেওয়া যায় না। আমার মায়ায় পড়াটা ভুল ছিল চাঁদনি। আমার এত খারাপ লাগছে কেন? আল্লাহ, কেন আমি এভাবে আফসোস করছি? রক্তে ভিজে গেল আধারের হাত, মেঝের উপর রক্তের মোটা আস্তরণ পড়ল। আধার একটা চুড়ি ভাঙা টুকরো তালুতে গেঁথে গেছে। যে এই যে চাঁদনিটা চলে গেল, সে ব্যথার সামনে এই ব্যথাটুকু কিছুই না। প্রায় ৪ ঘন্টা ধরে চাঁদনি আকিব শিকদারের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। আকিব শিকদার আগলে রেখে ঝুঁকিয়ে মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছিল ও। ঘাড় ব্যথা হয়ে যাবে বলে আকিব শিকদার ওর মাথা কোলে নিয়েছে। ব্যাগ থেকে বের করে আরো একটা শাল পেঁচিয়ে দিয়েছে ওর গায়ে, যাতে ঠান্ডা না লাগে। রাত অনেকক্ষণ ধরে দেখলো আকিব শিকদারকে। ওর বেশ ভালো লাগলো বিষয়টা। আকিব শিকদারের মতিগতি খেয়াল করছিল ছেলেটা। একটা বাচ্চার মতো আগলে রেখেছে তিনি চাঁদনিকে। রাতের ভালো লাগার পাশাপাশি আফসোস হয়। হৃদয়ে জমে কারোর প্রতি তীব্র অভিমান। ওর ছোটবেলা তো বাবার ছায়ায় কেটেছে। অন্যদের বাবা যখন ও ছোটবেলা তো বাবা ছাড়াই কেটেছে। অন্যদের বাবা যখন ওদের ভালোবাসতো, ওর কিভাবে যে হিংসা হয়। তবে আজ ওর শ্যামাঙ্গনীর প্রতি হিংসা হলো না। বাচ্চা একটা মেয়ে, কি যেন নাম। রাত খেয়াল করলো ও আবার চাঁদনির নাম ভুলে গেছে। আপনার হাঁটুতে ব্যথা করছে না আঙ্কেল? রাতের প্রশ্নে আকিব শিকদার তাকালো তার দিকে। অনেকক্ষণ পর ছেলেটা কথা বলল। ছেলেটা একটু নিচ থেকে কথা বলে না। ব্যথা করবে কেন? ও অনেকক্ষণ ঘুমাচ্ছে, এবার জাগিয়ে দিন ওকে। এখন হয়তো টের পারছেন না, পরে পা ঝিমঝিম করবে, হাঁটতে পারবে না। ও না, সেটা কোনো সমস্যা না। বাবা হয়ে এটুকু করতে পারবো না? মেয়েটা একটু সুন্দরভাবে ঘুমাক, ওর জন্য না হয় একটু ব্যথা সহ্য করলাম। রাত মলিন হাসলো। চট্টগ্রামে পৌঁছাতে আর বেশি দেরি নেই। আকিব শিকদার টুকটাক কথা বলল রাতের সাথে। রাত নিচ থেকে তেমন একটা কথা বলছিল না, তবে আকিব শিকদার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। ছেলেটা বয়সের তুলনায় বেশি ম্যাচিউর, সবকিছু নিয়ে ভালোই ধারণা ওর। আকিব শিকদারের বেশ ভালো লাগছিল ওর সাথে কথা বলতে। কেমন একটা বিজ্ঞ বিজ্ঞ ব্যাপার আছে ওর মধ্যে। জীবনের উথাল পাথল নিয়ে এই বয়সে যার এত অভিজ্ঞতা, সে নিশ্চয়ই জীবনে কম যুদ্ধে জয় করেনি। আকিব শিকদারের খুব কৌতূহল জাগলো রাতের ব্যাপারে, কিন্তু জিজ্ঞেস করার সুযোগ হলো না। ৬ ঘন্টার পর পাড়ি দিয়ে ট্রেনে এসে থামলো চট্টগ্রাম রেল স্টেশনে। আকিব শিকদার ঘুম থেকে জাগালো চাঁদনিকে। ৬ ঘন্টা এই মেয়ে টানা ঘুমিয়েছে। চাঁদনির এই এক সমস্যা, ওর যানবাহনে উঠলে খালি ঘুম পায়। রাত যেমন ব্যাগপত্র আনেনি ওর সাথে, শুধু একটা কাঁধ ব্যাগ এনেছিল তেমনই। তবে চাঁদনি বড় বড় দুটো লাগেজ নিয়ে এসেছে। একটা ও নিল, আরেকটা আকিব শিকদার নিল। এত রাতে কুলি পাওয়া সম্ভব না। রাত আকিব শিকদার থেকে ব্যাগটা নিয়ে বলল, আমি নিচ্ছি, আসুন। আকিব শিকদার খুব খুশি হলেন। ট্রেনের বাহিরে এসে কৃতজ্ঞতার সহিত বললেন, ধন্যবাদ তোমাকে বাবা। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই আঙ্কেল। আমার বাবা থাকলে আমি তাকে কিছু নিতেই দিতাম না। চাঁদনি রাতকে দেখে অবাক হচ্ছিল খালি। এই অ্যারোগেন্ট ছেলেটা এত নম্র ব্যবহার করছে কি করে ওর বাবার সাথে? এর তো অহংকারে মাটিতে পা পড়ে না, সেখানে ওর বাবার সাথে এতটা আন্তরিক দেখাচ্ছে। রাতের গাড়ি চলে এসেছে। ও গাড়িতে ওঠার আগে আকিব শিকদারকে বলল, চলে যাচ্ছি আঙ্কেল, গাড়ি এসেছে আপনাদের। চলে চলে আসবে এক্ষুনি, একটু অপেক্ষা করি। তুমি যাও, আবারও দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে হয়তোবা। অনেক আলোচনা বাকি থেকে গেল, আবার হবে কোনো একদিন। রাত বিদায় নিয়ে চলে গেল। আকিব শিকদার চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলেটা খুব ভালো তাই না মা? চাঁদনি ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, ভালো হলে কি? আমার তো মনে হয় অহংকারী। একদমই না। কি অমায়িক ছেলেটা। তোমার তো সবকিছুতে বেশি বেশি প্রশংসা। রোদেলা এহসান ফুলের বাগানে হাঁটছিলেন। রাত বাজে ১টা। ওনাদের বাড়িতে রাতের খাবারটা সবসময় দেরি করে খাওয়া হয়, তবে আজ খাওয়া হয়নি। সন্ধ্যা থেকে অপেক্ষমাণ হয়ে আছে তিনি, কখন আবরার আসবে। ওনার মনে হলো এবারও বোধহয় তিনি ধোঁকা খেয়েছে। প্রতিবার আবরার তাকে মিথ্যা আশ্বাস দেয় সে আসবে। উনি পুরো দিন অপেক্ষা করে থাকেন, কিন্তু আবরার আসে না। এবারও বোধহয় ধোঁকা খেলেন তিনি। ওনার পিছু পিছু দুজন সার্ভেন্ট হাঁটছে। ওরা দুজন সবসময় ওনার পিছু পিছু হাঁটে, কি লাগবে না লাগবে খোঁজ খবর নেয়। ওদের পুরো দিন দায়িত্ব রোদেলা এহসানের সেবা করার, সুযোগ সুবিধা দেখা, সারাক্ষণ ওনার পায়ে পায়ে ঘোরা। এ বাড়িতে উনি রানীর মতো থাকেন, আর পুরো দিন ওনার রাজপুত্রের জন্য অপেক্ষা করেন। কিন্তু সে রাজপুত্র আর আসে না। জীবনে তার দুঃখ একটাই, অনেকগুলো জোনাকি পোকা এসে ভিড় জমেছে বাগানে। রোদেলা এহসান জোনাকি পোকা ধরতে চান, কিন্তু সেগুলো হাতে ধরা দিচ্ছে না। হাত ফসকে পালাচ্ছে। কোনোটা ওনার হাতে লেগে যাচ্ছে। হাতে লাগতেই সে খিলখিল করে হাসছে। রোদেলা এহসান মনোযোগ দিয়ে জোনাকি পোকা দেখছেন। তক্ষুনি কেউ পেছন থেকে ওনাকে ডাকলো, মাম্মা।
পরিচিত কণ্ঠ কানে আসতে দ্রুতবেগে পিছনে ঘুরলেন তিনি। রাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদেলা এহসান কিছুক্ষণ হতবাক হয়ে দেখল। রাত যে সত্যি এসেছে সেটা তিনি বিশ্বাস করতে পারছেন না। কিছুটা কষ্ট হচ্ছে। পরক্ষণে দৌড়ে এসে জাপটে ধরলেন তিনি রাতকে। তাল সামলাতে পেরে রাত দুপা পিছিয়ে গেল। তিনি ফুঁপিয়ে কেঁদে বলল, তুমি এসেছো, তুমি এসেছো, তুমি সত্যি এসেছো। আমি স্বপ্ন দেখছি না তো? রাত হাসলো ওর মায়ের বাচ্চামো দেখিয়ে, বাচ্চাদের মতো করে বলল, চিমটি কেটে দেখো। রোদেলা এহসান সত্যি চিমটি কাটলেন ওর হাতে। দেখলেন রাত ভ্যানিশ হয়ে গেল না। এবার শিওর হলেন তিনি। এতক্ষণে শঙ্কা কাটল ওনার। হন্তদন্ত হয়ে ছেলের মুখে হাত বুলালেন। আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ। তুমি জানো আমি তোমার জন্য কত কেঁদেছি, কত। তুমি তুমি যাবে না তো আর আমাকে ছেড়ে? বলো, বলো যাবে না? আর কখনো যাব না মিঠুক। সবসময় আমাকে আশ্বাস দিয়ে চলে যাও। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। একটুও কেয়ার করো না আমার, তুমি একটুও ভালোবাসো না। তুমি ছাড়া আমার ভালোবাসার আর আছে কে? আমার বলতে একমাত্র তুমিই আছো, তুমি ছাড়া আর কেউ নেই। রোদেলা এহসান রাতকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন, যেন ছেড়ে দিলে ওনার আবরার চলে যাবে ওনাকে ছেড়ে। এটা যে উনি কতটা ভয় পায় ছেলেটা জানে। ওনার কিভাবে যে মন পুড়ে কান্না পায় সেটা যদি আবরার জানতো, কখনো ওনাকে ছেড়ে যেতে পারতো না। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আর সবাই বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।